আজ সকাল থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ খবর আসছে সামনে। রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ এবং দুনিয়ার নানা প্রান্তে ঘটছে একের পর এক চমকে দেওয়া ঘটনা। প্রধানমন্ত্রী মোদী, মুখ্যমন্ত্রী মমতার পক্ষ থেকে এসেছে বড়সড় ঘোষণা, যা বদলে দিচ্ছে পরিস্থিতি। এছাড়াও রয়েছে নানা গুরুত্বপূর্ণ আপডেট, যা না জানলে আপনি থাকবেন খবরের দুনিয়ার বাইরে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রাখবেন, যাতে প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন, আজকের প্রথম খবরে বলা হচ্ছে ডিএ দেওয়া হবে না, দুটি অজুহাত খাড়া করে ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য, বিস্ফোরক দাবি। তো হাতে বেশি সময় নেই, হিসেব বলছে 3 দিনের মতো সময় রয়েছে রাজ্য সরকারের হাতে। আপাতত সরকারি কর্মীরা 27 জুনের অপেক্ষায় সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করে সরকারি কর্মচারীদের কবে বকেয়া ডিএর 25% মেটাবে রাজ্য, সেই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। এরই মধ্যে বিরাট দাবি বিজেপির। গেরুয়া শিবির দাবি করছে বকেয়া ডিএ দেওয়ার বদলে ফের সুপ্রিম কোর্টে যেতে চলেছে মমতা সরকার। গতকাল এক ভিডিও বার্তায় বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বিস্ফোরক দাবি করে বলেছেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া মহার্ঘ ভাতা দেবে না, পাল্টা ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য। বিজেপি নেতা আরও বলেন, এই বিষয়ে রাজ্য দুটি অজুহাত খাড়া করেছে। তার কথাই, আদালতে রাজ্য বলবে বকেয়া ডিএ মেটানোর মতো আর্থিক সচ্ছলতা রাজ্যের নেই, তাতেও সুরাহা না হলে রাজ্য সরকার আদালতে জানাবে কর্মীদের কার কত ডিএ বকেয়া রয়েছে, সেই সংক্রান্ত হিসেবই নেই তাদের কাছে। জগন্নাথ বাবুর দাবি, আদালতে রাজ্য বলবে 2009 সাল থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাকি। 2015 সালে রাজ্য সরকারি কর্মচারীদের যাবতীয় হিসেব অফলাইন থেকে অনলাইন পোর্টালে নিয়ে আসা হয়েছে। সেই সময় অফলাইন হিসেবে কার কত বেতন ছিল তার সুনির্দিষ্ট হিসেব নেই তাদের কাছে। তা বিবেচনা করতে গেলে প্রত্যেক কর্মচারীর সার্ভিস বুক খতিয়ে দেখতে হবে, যা যথেষ্টই সময় সাপেক্ষ। যদিও ডিএ মামলার শেষ শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডিএর পরিমাণ সব মিলিয়ে প্রায় 40,000 কোটি টাকা। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তার 25% অর্থাৎ প্রায় 10,000 কোটি টাকা চলতি মাসে মিটিয়ে দিতে হবে রাজ্যকে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। সিন্ধু জল চুক্তি পুনর্বহাল না হলে 6টি নদী দখল করব, শাহের মন্তব্যে পাল্টা হুঁশিয়ারি ভুট্টোর। তো সিন্ধু জল চুক্তি আর কখনোই চালু হবে না। পাকিস্তানকে দেওয়া জল এবার ভারত তার অভ্যন্তরীণ প্রয়োজনে ব্যবহার করবে। ওরা এবার শুকিয়ে মরুক। সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার এই বিষয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জরদারি। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিন্ধু জল চুক্তি পুনর্বহাল না হলে 6টি নদী দখল করে নেওয়া হবে। পাক শাসক জোটের সহযোগী পিপিপি অর্থাৎ পাকিস্তান পিপলস পার্টি নেতার হুঁশিয়ারি, ভারতের সামনে এখন ন্যায্যভাবে জল ভাগাভাগি করার বিকল্প খোলা রয়েছে। অথবা আমরা 6টি সিন্ধু নদীর ব্যবস্থার অন্তর্গত নদীর জলে আমাদের কাছে নিয়ে আসার ব্যবস্থা করব। জনসাধারণের একটি ভাষণে এমনটাই ভুট্টো সতর্ক করে দিয়েছেন। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। মায়ের দুধ খেয়ে থাকলে না হলে রাজনীতি ছাড়বো, আব্বাস নওশাদকে বড় চ্যালেঞ্জ ছুড়লেন শওকত। তহা বলছেন, কাসিমকে নিয়ে আখেরে ক্ষতিই হতে পারে তৃণমূলের। ক্ষোভ তৈরি হয়েছে মুসলিম সমাজের, তার লাভ ঘরে তুলতে পারে নওশাদরা। শুধু ভাঙড় নয়, আরও 2-1টি আসনে জিতে যেতে পারে আইএসএফ। তৃণমূলের ওপর চাপ বাড়িয়েই চলেছে নওশাদরা। পাল্টা অ্যাটাকিং মোডে শওকত। এবার সরাসরি ছুঁড়ে দিলেন চ্যালেঞ্জ, টেনে আনলেন শেষ বিধানসভা ভোটে বাম কংগ্রেস জোটের অন্যতম বড় মুখ আব্বাস সিদ্দিকীকেও। ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের দাপুটে নেতা শওকত মোল্লার পরিষ্কার কথা, বাপের বেটা হলে সত্যি করে মায়ের দুধ খেয়ে থাকলে 2 বিধানসভায় 2 ভাই দাঁড়িয়ে যাক, 2 জায়গাতেই ওদের যদি লেজো গোবরে করে দিতে না পারি তাহলে রাজনীতি ছেড়ে দেবো। এটা আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি। এদিকে 21-এর ভোটের পর আর সেইভাবে প্রত্যক্ষভাবে ভোটের ময়দানে দেখা যায়নি আব্বাস সিদ্দিকীকে। শেষবার গত বছর 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন বেশ কিছু কর্মসূচিতে দেখা যায় তাকে, তবে সবই অরাজনৈতিক ব্যানারে। তবে এই প্রথম নয়, আর আগেও একাধিকবার নওশাদ শিবিরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন শওকত। খোঁচা দিয়ে বলেছিলেন, কথাই আছে কুঁজোরও চিত্ত হয়ে শোয়ার ইচ্ছা হয়। নওশাদ সিদ্দিকীর অবস্থা হয়েছে তেমন। আগে বলেছিল ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু ঠিক সময়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল। 2026 সালে ভাঙড় থেকে নওশাদ গোহারা হারবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, 100% হারবে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। এই ভোটেই উচিত শিক্ষা পাবেন মমতা, বিস্ফোরক ইব্রাহিম। তো বিধানসভা নির্বাচনের আগে পীরজাদা কাসেম সিদ্দিকী তৃণমূলে যোগ দিতেই শুরু রাজনৈতিক কাটাছেঁড়া।
উল্লেখযোগ্য বিষয়, কাসেম দলে আসতেই মুখ খুলেছেন বিধায়ক শওকত মোল্লা এবং ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ক্যানিং পূর্বের বিধায়ক আবার বলেছেন ধর্মগুরুদের রাজনীতিতে আসা উচিত নয়। এবার এই নিয়েই মুখ খুললেন আরও এক পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী। আজ ইব্রাহিম সিদ্দিকী বলেছেন, রাজনীতি তো অনেকেই করেছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী তার মধ্যে অন্যতম। ওইদিকে শওকত মোল্লা দেখতে পাননি। তার এটাও প্রশ্ন, যদি ধর্মগুরুদের রাজনীতিতে আসা নিয়ে এত আপত্তি থাকে, তাহলে শওকতের দলনেত্রী বা তাদের নিয়ে এত টানাটানি শুরু করেছেন কেন? ইব্রাহিম বলেন, আমার ভাইপো কাসেম সিদ্দিকীকে টেনে নিয়ে গিয়ে রাজনীতিতে ঢোকালেন কেন? এত বড় পদই বা দেয়া হলো কেন? এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্দেশ্যকে বাংলার মানুষ বুঝতে পারছেন না। মুসলিম ভোট টানতেই এইসব করেছেন, এতে চিনে ভিজবে না। একই সাথে আবার আজ আরও একটি বড় খবর উঠে আসছে, রাজ্যের স্কুলগুলির লাইব্রেরিতে এবার থেকে থাকবে মুখ্যমন্ত্রীর লেখা বইও। তো রাজ্যের স্কুলগুলির লাইব্রেরিতে এবার জায়গা করে নিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। রাজ্যের 23টি জেলাকে 5টি ভাগে ভাগ করে পাঠানো হয়েছে বইয়ের তালিকা। তাতেই জায়গা পেয়েছে মুখ্যমন্ত্রীর লেখা মা, কথাঞ্জলি সহ একাধিক বই। বিষয়টি ঘিরে বিতর্ক শুরু হয়েছে শিক্ষক মহলে। স্কুল শিক্ষা দপ্তর যে 5টি সেটে বইয়ের তালিকা পাঠিয়েছে, প্রতিটিতেই রয়েছে 500টির বেশি বইয়ের নাম। সেই বইগুলির মধ্যেই মুখ্যমন্ত্রীর লেখা একাধিক বইয়ের নাম রয়েছে। এই তালিকা পৌঁছে দেওয়া হয়েছে স্কুল পরিদর্শকদের কাছে। তাদের মাধ্যমেই স্কুলগুলি বই কিনবে। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে তালিকা অনুযায়ী বই কিনতে হবে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, তৃণমূলের খেলা শেষ। কালীগঞ্জের ফলাফলের পরেই তো চক্ষু চড়ক গাছ মমতার। তো এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার করে বলেছেন, সমস্ত হিন্দুরা একত্রিত হলেই বিজেপি পশ্চিমবঙ্গে 2026 ক্ষমতায় আসতে পারে। আর সেই কারণেই যেখানেই হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, সেখানেই পৌঁছে গিয়েছে হিন্দুদের হৃদয় সম্রাট হিসেবে নিজের পরিচয় দিচ্ছেন তিনি। কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও বিজেপি যে জিতবে না তা এক প্রকার নিশ্চিত ছিল, কিন্তু এখানকার হিন্দু ভোট কতটা বিজেপির পক্ষে যায় তার দিকে নজর ছিল রাজ্যের বিরোধী দলনেতার। আর অবশেষে কালীগঞ্জের ফলাফল প্রকাশ্যে আসার পর তৃণমূল জয়লাভ করলেও হিন্দু ভোট নিয়ে যে তথ্য সামনে চলে এলো, তাতে আগামী বিধানসভা নির্বাচনে এই ফর্মুলা অনুযায়ী যদি মানুষ ভোট দিতে শুরু করেন, তাহলে তো এই রাজ্যে তৃণমূল দল বলে আর কিছুই থাকবে না। অন্তত তেমনটাই বলছেন একাংশ। বলা বাহুল্য, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে স্বাভাবিকভাবেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নিশ্চিত ছিল যে এই বিধানসভা কেন্দ্রে মুসলিম ভোটারদের সংখ্যা বেশি, কাজে তৃণমূল যে খুব সহজেই জিতে যাবে তা বলার অপেক্ষা রাখে না। আর দ্বিতীয়ত, এটা উপনির্বাচন, আর উপনির্বাচনে যে শাসকের পক্ষেই রায় যায় তা সকলেই জানে। তবে এত কিছুর মধ্যে তৃণমূল জিতলেও এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে 109টি বুথ হিন্দু প্রভাবিত। আর সেই সমস্ত বুথেই লিড পেয়েছে ভারতীয় জনতা পার্টি, যেখানে হিন্দু প্রভাবিত মাত্র একটি বুথে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই দিন সেই তথ্য দিয়েই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এটা অবশ্যই অত্যন্ত ভালো দিক। এই বিধানসভা কেন্দ্রে 109টি হিন্দু বুথ রয়েছে, যার মধ্যে 108টিতে এগিয়ে রয়েছে বিজেপি। একমাত্র একটি এলাকায় এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এটা অত্যন্ত গুড সাইন। শতাংশের দিক থেকে বিজেপি 72% হিন্দু ভোট পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভোট যদি বিজেপি ধরে রাখতে পারে, তাহলে আগামী বিধানসভা নির্বাচনে কি সমীকরণ রাজ্য হতে যাচ্ছে তা দিনের আলোর মতো স্পষ্ট। হয়তো মুসলিম এলাকায় এগিয়ে থাকবে তৃণমূল, কিন্তু হিন্দু ভোট যেখানে বিধানসভার উপনির্বাচনে একত্রিত হয়ে বিজেপির পক্ষে পড়েছে, সেখানে গোটা রাজ্যে সাধারণ বিধানসভা নির্বাচনে যে সেই হিন্দুরা আরও দল বেঁধে বিজেপির পক্ষে ভোট দেবে, এবং সেই কাজ হিন্দুরা যদি একবার করে দিতে পারে, তাহলে যে তৃণমূলের খেলা শেষ হতে চলেছে তা নিয়ে সংশয় নেই বিশেষজ্ঞদের মধ্যে। তাই উপনির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও এখানে হিন্দুদের জোটবদ্ধ হয়ে বিজেপিতে সমর্থনের যে চিত্র উঠে এসেছে, তা দেখে কিন্তু চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটগুলি। সময় বদলাচ্ছে দ্রুত, আর সেই বদলের প্রতিটা ধাপ আপনার জানা থাকা প্রয়োজন। নতুন ঘোষণা, নতুন নীতি আর নতুন সিদ্ধান্ত সবকিছু নিয়ে আমরা আবারও আসবো পরের আপডেটে। ততক্ষণে ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা গুরুত্বপূর্ণ মনে হয়, একটা লাইক দিন, কমেন্ট করে মতামত জানান, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের খবরটা আপনার জন্য আরও জরুরি হতে চলেছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।